আজকে অনেক উচ্ছ্বাসের দিন, অনেক ক্ষোভের দিন, অনেক ইমোশনসের দিন। পশ্চিমবঙ্গের মাটিতে এসে আপনারা হিন্দু মুসলমান করছেন। হিন্দু मुसलमान ব্যবসাও একদম বসে পুরো ব্যবসা শেষ, পুরো শেষ। मार्केट जो तो व्यवसाय सब से सभी का मतलब नुकसान है। यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है। দর্শক, এবার কিন্তু কলকাতার মানুষের সুর চেঞ্জ হয়ে গেছে। কিছুদিন আগেই যে মানুষরা আন্দোলন করতেছিল যে বাংলাদেশের মানুষকে তাদের দেশে ঢুকতে দিবে না, তাদের সঙ্গে কথা বলতে দিবে না, তাদের হোটেলে থাকতে দিবে না, তাদের রেস্টুরেন্টে খাইতে দেবে না, আরো বিভিন্ন রকমের কথা, এখন কিন্তু তারাই বাংলাদেশের মানুষদেরকে ডেকে নিয়ে যাচ্ছে এবং মানে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা শুরু হয়েছে। হঠাৎ করেই ডক্টর ইউনূস কি এমন করলো যার কারণে বাংলাদেশের মানুষের সঙ্গে ইন্ডিয়ার মানুষরা এরকম কাজ করতেছে, এই সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের ভিডিওটিতে। আর দর্শক, সব থেকে বড় কথা হচ্ছে হঠাৎ করেই ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে নিয়ে এখন প্রচুর গবেষণা করা শুরু করেছে, বাংলাদেশকে নিয়ে ভালো ভালো কমেন্ট করতেছে, ভালো ভালো নিউজও করতেছে এবং তারা মাঠ পর্যায়ে যাচ্ছে, জনগণের সঙ্গে কথা বলতেছে, বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা কিভাবে আবারও ঠিক করা যায় এই সমস্ত ভিডিও কিন্তু তারা এখন প্রকাশ করতেছে। হঠাৎ করে তাদের মধ্যে এই যে পরিবর্তনটা আসলো, এই পরিবর্তনটা আসার পিছনের মূল কারণ কি সেটাই কিন্তু আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডক্টর ইউনূস হঠাৎ করে কি এমন প্ল্যান করলেন এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কি কথা বললেন, কি বৈঠক করলেন, যে বৈঠকটির কারণে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে ইন্ডিয়ার মধ্যে। তো দর্শক, কথা বাড়াবো না, সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন আছে, এই প্রতিবেদনগুলো দেখবো, এই প্রতিবেদনগুলো দেখার পরেই আমরা আমাদের মন্তব্য করব। তো দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম এই যে প্রতিবেদনগুলো দেখে নিব। মানে ওনাদের চিকিৎসার জন্য আসছে, সব হচ্ছে না, কম পয়সা মধ্যে রুম চাইছে। এখন তো অবস্থা সব খালি আছে, কম পয়সা দিয়ে দিচ্ছে, 600-700 যেখানে 1000-1200 সেখানে 500-700-500 টাকা রুম দিয়ে দিচ্ছে। মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে ব্যবসা শেষ, পুরো শেষ। মার্কেট যত ব্যবসা সব শেষ, হোটেল বলেন, ট্রাভেলস বলেন, এই রোডে চলার রাস্তার জায়গা পাওয়া যায় না। এখন দেখছেন পুরো ফাঁকা, মানে একটা লোক দেখা যাচ্ছে না। এর থেকে আরো বেলা হবে, দেখবেন এখন তো একটা দুটো বাস আছে, কিছু বাস আছে, লোক আছে, তারপরে আরো কিছু দেখা যাবে না। সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনশান, একদম মানে একদম মানে কষ্ট হয়ে গেছে। বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন মানে ধরে নিন 10%, মানে 10% যদি আসছে তা আসছে, তাও নাই। তাও যে মানে ভিসাগুলো বাজা আছে, মানে এই তো লাস্টে ডিসেম্বর মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে, ওই কিনা চুনা কিছু আছে। এই পরিস্থিতি ঠিক না হলে আপনাদের খুব সমস্যা। আমাদের নেই, আমাদের এই পুরো এরিয়া, পুরো মার্কেট, পুরো এরিয়া এখানে বড় টোটাল এর মধ্যেই চলে, টোটাল ব্যবসা শেষ। আপনারাও তাকিয়ে আছেন কবে? আমাদেরও আছে, আমাদের ফ্যামিলি, আমাদের কি হবে আমরা নিজে চিন্তা করতে পারছি না। এখন কোন রকম চলছে, আর যদি বই হয়ে যায় তবে আমরা সবার অবস্থা একদম মানে একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন। আমরা কি করব, আমাদের নিজে মানে মাথা কাজ করছে না। যারা লাখ লাখ টাকা ভাড়া দিয়ে হোটেল নিয়ে আছে তাদের কি অবস্থা, হ্যাঁ, এইসব ট্রাভেল সব ভাড়া নিয়ে আছে, সবার মানে ভৌতিক মনির অবস্থা হয়ে গেছে। ना सभी का मतलब नुकसान है। यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है, क्योंकि यहाँ जब बांग्लादेशी लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे। हाँ, अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा, नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है, उन लोगों को भी तो नुकसान है। तो सबको सोचना है, समझना है इस चीज को लेकर के। समझे नहीं, बहुत जरूरी है सबको समझ करके चलना है, क्योंकि इससे जो है बहुत लोगों का अपना जिंदगी चल रहा है, सबका घर चल रहा है। समझे ना, यही सब बात है। पार्टी पॉलिटिक्स वाले को सबसे ज्यादा ये सब चीज के ऊपर ध्यान देना चाहिए। ये जो है धर्म के लेकर के नहीं सोचना चाहिए, बल्कि इंसान की जिंदगी का लेकर के चलना चाहिए। बिजनेस के ऊपर मतलब कैसा जिंदगी लोगों को कैसे चलना है, कैसा रहना है, करना है, उन लोगों का जिंदगी बारे सोचना है। কি অবস্থা এখানে? এখন ব্যবসা অনেক অবস্থা খারাপ। বাংলাদেশে ইন্ডিয়ানে এই যে ঝামেলা সৃষ্টি, এদের মধ্যে নিজেদের মধ্যে যদি কিছু মেনে নিতে পারতো অনেক ভালো হয়, সবারই একটা সুবিধা হয়। সবাই তো লস হচ্ছে, দুপক্ষ সরকারই তো লস, এই পক্ষ সরকার লস, ওই পক্ষ সরকার লস। তো এগুলোর মধ্যে নিজেদের মধ্যে ফাইসলা করলে সব থেকে ভালো। আমরা চাই এটা বাংলাদেশকেও বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে না, নিজের মধ্যে সব মেনে নিতে পারে। এটুকুনি বলবো, আর কি বলবো। এমনিতে ব্যবসা পজিশন খারাপ, খুব সবাই খারাপ। দাদা, এই মার্কেট স্ট্রিটকে আমরা ভারতের মিনি বাংলাদেশ বলে জানি, মূলত বাংলাদেশিদের জন্য এখানকার ব্যবসা বাণিজ্যটা চলে। তো এখন কি পরিস্থিতি, বাংলাদেশে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য তো টুরিস্ট ভিসাও বন্ধ, এই মেডিকেল ভিসাতে মানুষজন কি আদৌ আসছে? মানে এখানে যার ভিসা বাকি আছে তেই আসছে, যার ভিসা নেই ওরা ভিসা পাচ্ছে না। এর জন্য হোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি, 190% বিজনেস বাংলাদেশির জন্য চলছে। আমরা হোটেলগুলো আছে, রেস্টুরেন্ট আছে, ক্যাব আছে, ওর না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা। মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা, এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে, মেন রেস্টুরেন্ট আর হোটেল, তারপরে আমরা ক্যাব ড্রাইভার, ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে। এই জন্য ব্যবসা চলছে না। ব্যবসা তো অটোমেটিকলি না আসলে কি করে চলবে?
আসলে তোই চলবে, না আসলে কি করে চলবে? তারপরে কতগুলো এখানে বাস চলে, বেনাপোল থেকে আবার মার্কো স্ট্রিটে চলে, পসিবলই নেই, না আসলে কি করে হবে? মানে বাংলাদেশিরা সেভাবে আসছে না। আসছে না মানে আসছেই না। যার ভিসা ছিল আগে মাসে সব ভিসা শেষ হয়ে গেছে, কিছু কিছু মেডিকেল দিচ্ছে, সেই মেডিকেল ভিসা নিয়ে আসছে, মেডিকেল ভিসায় বাস মেডিকেলই চলছে। তাও শুনলাম কি আর মেডিকেল ভিসাও দিবে না, না দিলে আল্লাহ মালিক আছে, যা হবে হবে। I'm here in Dhaka at the invitation of my Bangladesh colleague, His Excellency Mohammad Jashimuddin, the Foreign Secretary of Bangladesh, for discussions and consultations on the entire gamut of issues in the extremely important bilateral relationship between India and Bangladesh. Since the political changes in Bangladesh in August this year, there has of course been contact between our leaderships. The Prime Minister was the first world leader to greet the Chief Advisor on his assumption of office. The two of them had a very cordial telephone conversation thereafter, and the Chief Advisor also accepted the Prime Minister's invitation to speak at the third Voice of the Global South Summit that was held in August this year. Since then, the External Affairs Minister and the Foreign Affairs Advisor have also been in touch. They met each other on the sidelines of the UN General Assembly in New York in September this year. And my visit follows those interactions and is the first Foreign Secretary level structured engagement between the two sides following those developments. Today's discussions have given both of us the opportunity to take stock of our relations, and I appreciate the opportunity today to have had a frank, candid and constructive exchange of views with all my interlocutors. I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past, and we continue to see in the future, this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. This is reflected on a daily basis in the development projects that have been executed on the ground in Bangladesh and that continue to be developed. It is also reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy, and development cooperation, consular cooperation and cultural cooperation. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. Thank you all very much. আজকে অনেক উচ্ছ্বাসের দিন, অনেক ক্ষোভের দিন, অনেক ইমোশনসের দিন, সব আমরা একসঙ্গে সব প্রকাশ করছি। আমাদের উচ্ছ্বাসের জন্য একটা জোরে হাততালি দিই, আমাদের ক্ষোভের জন্য একটা জোরে হাততালি, ইমোশনসের জন্য বটে জোরে হাততালি। এগুলো আছে বলেই তো আমরা এখানে আছি। আমাদের যদি উচ্ছ্বাস না থাকতো, এই ক্ষোভ না থাকতো, আমরা আর মানুষ হিসেবে কিভাবে চলতে পারতাম? এগুলো আছে, এগুলো আমরা যখন দরকার তখন প্রকাশ করব। যেখানে বড় দরকার সেখানে বড় করে প্রকাশ করব, এখানে আরো বড় দরকার আরো বড় করে প্রকাশ করব। সেই শক্তি যেন আমাদের থাকে, এই ইচ্ছা যেন আমাদের জোরদার থাকে সবসময়। আজকে আমার জন্য একটা ঐতিহাসিক দিন, তোমাদের সঙ্গে সাক্ষাৎ পাওয়ার একটা বড় সুযোগের দিন। তোমরা এই বাংলাদেশকে আজকে যে পর্যায়ে নিয়ে গেছো, সেটা ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনা যারা নায়িকা, তাদের জন্য একটা জোরে হাততালি দিই। আমি হালকাভাবে বলছি না জিনিসটা, আসলে বাংলাদেশে যেটা হয়ে গেল
এটার নজির পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। বহু অভ্যুত্থান হয়েছে, বহু রকমের হয়েছে, কিন্তু এইটা একেবারে সম্পূর্ণ ভিন্ন রকমের এবং তোমাদের নিজেদের হাতে গড়া একটা জিনিস। এখানে কোনো বড় নেতা এসে তোমাদেরকে উদ্বুদ্ধ করে নাই যে এটা করতে হবে, এরকম প্রোগ্রাম দিতে হবে, কিছুই করে না। তোমরা স্বতঃস্ফূর্তভাবে করেছো এবং মেয়ে বলেছে তোমাদের আলাদা করে কেউ ডেকে নিয়ে গেছে না, তাই না? তোমরা নিজেরা এগিয়ে এসছো যে আমরা আছি, এটা আমাদের দাবি, আমাদের জিনিস। সেই জন্য আজকে যে বাংলাদেশের মেয়েরা, স্কুলের মেয়ে, কলেজের মেয়ে, বিশ্ববিদ্যালয়ের মেয়ে, চাকরিজীবী মেয়ে, যে যেখান থেকে বেরোছে, পরিবারের মেয়ে, সবাই এসে এটাতে যোগ দিয়েছে এবং সমানভাবে এগিয়ে এসছে। এটা বাংলাদেশকে একেবারে পরিবর্তন করে দিয়েছে। এটা বাংলাদেশ ওই আগের বাংলাদেশ, 5ই আগস্টের আগের বাংলাদেশ এটা আর নাই। এটা একটা নতুন বাংলাদেশ, যেটা তোমরা বারে বারে বলছো, মানুষ শুনছে কিনা জানি না, কিন্তু এইটাই হলো বাস্তব। এই নতুন বাংলাদেশ আমরা গড়বই, এটা হলো আমাদের শপথ। তোমরা যারা রাস্তায় বেরিয়ে এসছিলে, তোমরা যারা প্রাণ দেওয়ার জন্য তৈরি হয়ে এসছিলে, কেউ প্রাণ দিয়েছে, কেউ আহত হয়েছে, যে আহত যে আছে এখানে আছে না, আছে, দেখি একটু দাঁড়াও তো, তুমি একটু দাঁড়াও। তার কি গোস্বা, তার জন্য একটা জোরে হাততালি। আমরা সবাই তোমার পেছনে এবং তোমাদের সবার পেছনে আছে, এটা আমরা কখনো ভুলি না। যেটা আমাদের প্রকাশ করতে হয়তো মাঝে মাঝে দেরি হয়েছে, ভুল হয়েছে, কিন্তু আমাদের মনের থেকে এটা মুছে যায়নি। এটা একটা অগ্রাধিকার, সব মাথার উপরে আছে সবসময়। থ্যাংক ইউ। এই যা হলো, এটার অর্থটা কি, কি করলাম আমরা, এটাই হলো বিষয়। এই যে আমরা পারলাম, যে সনাতন যে ভূমিকা পালন করে এসছি, মেয়েরা যে পালন করে এসছে, সেটার থেকে হঠাৎ করে সেই ভূমিকা ভঙ্গ করে আরেক ভূমিকায় চলে এসছে। এখন কি মেয়েরা ওই ভূমিকার থেকে আবার পুরনো ভূমিকায় চলে যাবে? যাবে? যাবে না। ওই ভূমিকা আর যেতে পারবে না তোমরা। তোমাদেরকে যে নতুন ভূমিকা তোমরা নিয়েছো, তোমরা যে দেশ বদলাবার যে প্রতিজ্ঞা নিয়েছো, সেটা পূরণ করতে হবে। এটা শুধু সরকারের উপর ছেড়ে দিলাম, ওনারা করে দেবে, সরকার ছেড়ে দিলে হবে না। সরকার ছেড়ে দিলে যেমনি আছে এমনি চলে যাবে। কাজে এটার পেছনে থাকতে হবে, এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। যে নতুন বাংলাদেশের স্বপ্ন তোমাদের সবার মনে আছে, বাংলাদেশের সবার মনে আছে, সেটাকে পূরণ করতে হবে। এবং যেহেতু তোমরা সেই দায়িত্ব নিয়ে এগিয়ে এসছো, তোমরা এখন ছেড়ে দিয়ে চলে গেলে আবার যেমনি ছিল এমনি চলে যাবে। কাজে এই কথাটা মনে রেখো, যে দায়িত্ব নিয়েছো সেই দায়িত্বর পেছনে যেন থাকো। এবং যারা নতুন আসছে, নতুন তোমাদের সঙ্গে শরিক হচ্ছে, তাদেরকে উদ্বুদ্ধ করা। তারা হয়তো সুযোগ পায়নি রাস্তায় নামার, তারা সুযোগ পায়নি এই জুলাই অভ্যুত্থানে শরিক হওয়ার, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা নেমেছি। বাংলাদেশের মেয়ে যে যেখানে আছে, তোমাদের মতো আরো বহু কোটি কোটি মেয়ে আছে। তোমরা তো অল্প কয়েকজন আজকে আমাদের সামনে এখানে উপস্থিত আছে, কোটি কোটি। তারা তো সবাই তোমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু ঘরকন্যা করতেছে, সংসার করতেছে, কিংবা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে আগের মতো, কিন্তু তাদের মন, তার চোখ। পশ্চিমবঙ্গের মাটিতে এসে আপনারা হিন্দু মুসলমান করছেন, হিন্দু মুসলমান, ঈসাই, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এসব করছেন। আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত পশ্চিমবঙ্গের মেয়ে আমি। আমরা শান্তি সম্প্রীতি একে অপরকে সঙ্গে নিয়ে বড় হয়েছি। আমরা একটাই কথা জানি যে তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है ইনসান বনেগা। আগে মানুষ হবে, তারপর হিন্দু মুসলমান করবে। পেট যদি খালি থাকে না মা, ভগবানের নাম ডেকেও তখন মনে শান্তি আসবে না। মন্দির বানান, প্রত্যেকটা গলি গলিতে একটা করে মন্দির বানান, কিন্তু তার সঙ্গে ভারতবাসীর এমন ব্যবস্থা করে দিচ্ছেন যে মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে। সেই জন্য মন্দিরগুলো বানাচ্ছেন, যে কাজ তো দিতে পারছি না। আগে থালা বাসন বাজিয়েছিলেন করোনার সময়, মনে আছে, ঢাং ঢাং করে। এখন বাটি নিয়ে প্র্যাকটিস করতে হবে, যে নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা বাটি ধরেছি, নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি। আর পশ্চিমবঙ্গের মাটিতে এসে আপনারা হিন্দু মুসলমান করছেন, হিন্দু মুসলমান, ঈসাই, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এসব করছেন।
আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত। পশ্চিমবঙ্গের মেয়ে আমি, এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, অষ্টমীতে মা দুর্গার পুজোর ভোগ যেরকম খাবো, বন্ধুর বাড়িতে ঈদে গিয়ে বিরিয়ানিটাও চাইবো। অধিকার আছে আমার। যদি মনে হয় গুরু পরবের দিনে গুরুদ্বারাতে গিয়ে সুজি আর হালুয়াটাও খাবো, এবং তার সঙ্গে যীশু খ্রিস্টের জন্মদিন আসছে, 500 গ্রাম কমলা লেবু আর একটা ফ্রুট কেক যিশুর জন্মদিনে, আমাকে কে আটকাবে রে? কে আটকাবে? আমরা শান্তি সম্প্রীতি একে অপরকে সঙ্গে নিয়ে বড় হয়েছি। আমরা একটাই কথা জানি যে তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है ইনসান বনেগা। আগে মানুষ হবে, তারপর হিন্দু মুসলমান করবে। আর শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ যায়, নামটা বললেই একেবারে মুডও চটকে যায়, দিন খারাপ যায়, কালো বেড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল। মাথাটা গেছে। ওনাকে একটাই কথা বলতে চাই যে শুনুন, যাকে নিয়ে এত কুৎসা করছেন তিনিই আপনাকে 33টা পদ দিয়েছিলেন। আপনার বাড়ি, আপনার বাবা, আপনার ভাই শুভেন্দু অধিকারীর নামটা বাংলার মানুষ জেনেছে কারণ তার পেছনে মমতা ব্যানার্জি বলে একটা নাম ছিল, তাহলে কেউ জানতে পারতো না। ওপরে একজন আছে, হিসাব হচ্ছে, বাড়তে থাকুন, কিন্তু মাথায় রাখবেন ফল যতই বড় হয়ে যাক গাছের থেকে কোনোদিন বড় হতে পারে না। কাজে লাফান ঝাপান করুন, তাহলে আপনাকে বিজেপিতে রাখার এমনিও কোনো কারণ নেই। লাফান ঝাপান করেন বলেই আপনাকে বিজেপিতে রাখা হবে। এবং মাথায় রাখবেন, যত মমতাদিকে অপমান করবেন, যত ওনাকে কালিমালিপ্ত করবেন, সেই কালির ডালিটা এসে আপনার মুখেই পড়বে ভোটের বাক্সে। আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই, মা, এই লোকসভার নির্বাচন যেটা আগামী দিনে আসছে, সেটা শুধুমাত্র আপনার বাড়ি, আপনার রাস্তা, আপনার কলে জল আসছে কিনা সেটার ইলেকশন নয়, এটা দেশের ইলেকশন। আজকে 142 জন সাংসদ যারা বিরোধী পক্ষের, তাদেরকে সাসপেন্ড করে দিয়েছে, তাদেরকে সংসদ। দর্শক, আপনারা দেখতে পারলেন যে মূলত বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটার শুধুমাত্র ইসকনের একটা নেতাকে গ্রেপ্তার করার জন্য সম্পর্কটার মধ্যে কিন্তু একটা দূরদর পড়ে গেছিল। সেই সম্পর্কটার জন্য কলকাতার অনেক হোটেল ব্যবসায়ী, অনেক রেস্টুরেন্টের মধ্যে বাংলাদেশের যে পর্যটকগুলো ছিল, সেই পর্যটকগুলো যাওয়া বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মধ্যে যে মানুষগুলো ভ্রমণ করছিল, যারা দর্শনার্থী ছিল, তারা কিন্তু আর যাচ্ছিল না। বাংলাদেশের দর্শনার্থী না যাওয়ার কারণে ইন্ডিয়ার মধ্যে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছিল। তাদের রেস্টুরেন্টগুলো বদ্ধ অবস্থা। আপনারা দেখতেই পারলেন যে তারা এখন ডেকে ডেকে নিয়ে আসতেছে মানুষদেরকে, এবং বাংলাদেশিদের জন্য 10% ছাড়ের ব্যবস্থা করছে। আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের মানুষ কিভাবে তাদেরকে সাহায্য করছিল, কিন্তু তারা হঠাৎ করে বাংলাদেশের নামে কি গুজব ছড়াচ্ছিল, এবং এই সমস্ত জিনিসগুলো তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার করেছিল। কিন্তু দর্শক, ভারত সেই জিনিসটা বুঝতে পারছে, এবং ভারত সরকার কিন্তু বর্তমান সময়ে এই যে যারা অপপ্রচার করতেছে তাদের বিরুদ্ধে কথা বলতেছে, এবং তাদের বিরুদ্ধে কিন্তু এবার আইনি ব্যবস্থাও নেবে। তার মানে বাংলাদেশ এবং ভারতের যে পূর্বের যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা দিয়ে কিন্তু আবারও বাংলাদেশ যাবে, এরকম একটা আশা করতেছে নেটিজেনরা। কিন্তু দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কি মনে হচ্ছে? বাংলাদেশ আর ভারতের মানুষ কি আবারও এক হতে যাচ্ছে? ভারত আমাদের প্রতিবেশী দেশ হিসেবে যতটুকু আমাদের প্রাপ্য, ততটুকু প্রাপ্য কি আবারও যা পাবে? এই সবকিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।